আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থেরাপি ডক্টর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ মতি, কনসালটিং ফিজিওথেরাপিস্ট। আজ আলোচনা করব ভাঙা কনুই বা এলবো ফ্র্যাকচার নিয়ে। ভাঙা কনুই বলতে আমরা যা বোঝাতে চেষ্টা করছি তা হচ্ছে আমাদের বাহু আমাদের নিচের হাতের সাথে যে সংযোগের মাধ্যমে যুক্ত হয় সেই সংযোগটিকে, জোড়াটিকে বা সেই গিঁটটিকে এলবো বলা হয়। এখানে যে জয়েন্টটি আমরা দেখতে পাচ্ছি এটি এলবো জয়েন্ট। এলবো জয়েন্ট মূলত তিনটি হাড়ের সমন্বয়ে গঠিত হয়, একটি হিউমেরাস, আরেকটি রেডিয়াস এবং আলনা। এই তিনটি হাড়ের সমন্বয়ে যে এলবো জয়েন্ট গঠিত হয় এটি সাধারণভাবে বাংলা নামে বলা হয় কনুই। আর কোনো কারণে যদি এই তিনটি হাড়ে যে কোনো একটি হাড় কোনোভাবে ভেঙে যায় তাহলে এই জয়েন্ট এরিয়ার মধ্যে ভাঙা অংশ জুড়ে গেলেই আমরা এটিকে বলতে পারি যে একটি ভাঙা কনুই। আর এই ভাঙা কনুই, এই ঘটনাটি ঘটে, কনুইটা ভেঙে যায় মূলত সরাসরি কনুইয়ের উপরে পড়ে যাওয়ার ফলে বা খেলার সময় বা কোনো কাজ করার সময়। একটি কমন ঘটনা আমাদের দেশে আমরা লক্ষ্য করে থাকি, হঠাৎ রিক্সা ব্রেক করার ফলে মানুষ যখন রিক্সা থেকে হুমড়ি খেয়ে নিচে পড়ে যায় তখন অনেকেই, বা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট সময়ে যখন মানুষ তার নিজের গুরুত্বপূর্ণ অঙ্গকে সেভ করার জন্য মোটরসাইকেল থেকে ড্রাইভ করে তখন তারা কনুই দিয়ে তাদের বডিকে রক্ষা করার চেষ্টা করে। এটি কনুইয়ের উপরে সরাসরি পড়ে যাওয়ার ঘটনা। অনেক সময় খেলোয়াড়দের মাঝে বাচ্চাদের দৌড়াতে যেয়েও অনেক সময় পড়ে যেয়ে আউটস্টেজ হ্যান্ডে পড়ে যাওয়ার ফলেও এই কনুই বা এলবো ভেঙে যেতে পারে বা ফ্র্যাকচার হতে পারে। যদি কনুই বা এলবো ভেঙে যায় তাহলে আমরা এখানে প্রধানত তিনটি ফ্র্যাকচার দেখে থাকি। একটি ফ্র্যাকচারকে বলা হয় অলিক্রেনন ফ্র্যাকচার, দ্বিতীয়টিকে বলা হয় রেডিয়াল হেড ফ্র্যাকচার এবং তৃতীয়টিকে বলা হয় ডিস্টাল হিউমেরাল ফ্র্যাকচার। লক্ষণগুলোর মধ্যে আমরা শারীরিক যে উপসর্গ দেখে বুঝতে পারি যে এখানে কনুই ফ্র্যাকচার হয়ে গেছে বা ভেঙে গেছে, সেগুলোর মধ্যে রয়েছে কনুইতে প্রচুর ব্যথা হয়, ফুলে যায়, হাত সোজা করা যায় না, হাত অনেক নাড়াতে কষ্ট হয়, কোনো কিছু ধরতে গেলে হাতে শক্তি পাওয়া যাচ্ছে না। সেই সাথে অনেকের ক্ষেত্রেই লক্ষণীয় হয় যে হাতের 2 বা 3টি আঙ্গুল একদম অসাড় হয়ে যায়, মনে হয় যে সেখানে কোনো সেন্স বা অনুভূতি নেই। আর এই সমস্যার পরবর্তীতে এটিকে যখন ডায়াগনোসিস করার প্রয়োজন হয় তখন কোনো ক্ষেত্রে এক্স-রে, এমআরআই, সিটি স্ক্যান এগুলো প্রয়োজন হতে পারে। আর চিকিৎসা নিয়ে যখন কথা আসে তখন ফ্র্যাকচারের গতানুগতিক যে চিকিৎসা, সর্বদাই ফ্র্যাকচারের চিকিৎসা প্রধানত দুটি পদ্ধতিতে করা হয়ে থাকে। একটির নাম কনজারভেটিভ মেথড আর একটির নাম সার্জিক্যাল মেথড। কনজারভেটিভ মেথডে যখন ট্রিটমেন্ট করানো হয় তখন মূলত যদি বোনস ফ্র্যাকচার হয়ে গেছে কিন্তু ডিসলোকেশন হয়নি বা তার ভাঙা অংশটি স্থানচ্যুত হয়ে যায়নি, তখন শুধুমাত্র প্লাস্টার কাস্ট পরিয়ে পেশেন্টকে দীর্ঘ সময়, দ্যাটস মিন হাতের জন্য 4 থেকে 6 সপ্তাহ রেস্টে রেখে দেওয়া হয়। অতঃপর প্লাস্টার খুলে তাকে ফিজিওথেরাপি ডিপার্টমেন্টে রেফার করে দেওয়া হয়। আর সার্জিক্যাল ট্রিটমেন্টের ক্ষেত্রে এখানে বিভিন্ন ধরনের ইমপ্ল্যান্ট ব্যবহার করার প্রয়োজন হয়ে থাকে। অ্যান্ড সার্জারি পরবর্তী সময়েও তাদেরকে আবার ফিজিওথেরাপিতে রেফার করা হয়। তাই আমরা আজকে যে বিষয়টি নিয়ে মূলত বেশি আলোচনা করতে চাই সেটি হচ্ছে ফ্র্যাকচার এলবো বা কনুই ভেঙে যাওয়ার পরে প্লাস্টার কাস্ট খুলে বা প্লাস্টার কাস্ট খোলার পূর্ববর্তী সময়েও প্লাস্টার কাস্ট পরা অবস্থাতেও কিভাবে আমার কনুইকে আমি স্টিফ হয়ে যাওয়া, জড় হয়ে যাওয়া, শক্ত হয়ে যাওয়া থেকে রক্ষা করতে পারি সেই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজকের আয়োজন। আমরা যখন প্লাস্টার কাস্ট খোলার পরে ফিজিওথেরাপি ডিপার্টমেন্টে যাই তখন দেখা যায় কোনো ভাঁজও হচ্ছে না, সোজাও করা যাচ্ছে না, অনেক ফুলে গেছে বা কোনো পেশেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে মাংস একদম শুকিয়ে গেছে। এই পর্যায়টি আসে পেশেন্টদের জন্য যেসব কারণে, সেই কারণগুলোর মধ্যে রয়েছে ফিজিওথেরাপিস্ট
আপনারা যদি এই প্লাস্টার অবস্থাতেই যদি আপনাকে এক্সারসাইজগুলো দেখিয়ে দিতে সুযোগ পেত বা সেই ধরনের ব্যবস্থা থাকতো, তাহলে আপনার এই পরিস্থিতি তৈরি হতো না। অর্থোপেডিক যারা আপনাকে ট্রিটমেন্ট করেছেন তারা আপনাকে যে এক্সারসাইজগুলো দিয়েছে সেগুলো হয় আপনি সঠিক করে করেননি, আর না হলে এক্সারসাইজের প্যাটার্ন ভুল ছিল। এই সমস্যার জনিত কারণে এলবো স্টিফ হয়ে যায় এবং সেই সাথে এলবো ফ্র্যাকচারের পেশেন্টদের ফ্রোজেন শোল্ডার বা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস হতেও দেখা যায়। মুভমেন্ট তারা রেস্ট্রিক্ট করে রাখে, শোল্ডারও টাইট হয়ে যায়, এদিকে রিস্ট জয়েন্টও টাইট হয়ে যায়, ফিঙ্গারগুলো ফাংশন সঠিকভাবে করতে পারে না। তো এই সকল পরিস্থিতি ওভারকাম করে যখন প্লাস্টার কাস্ট খুলে বা সার্জারি সাকসেসফুলি শেষ করে ফিজিওথেরাপিতে আপনারা আসেন এই এলবোর ফুল ফাংশনিং নেওয়ার জন্য, তখন গুরুত্বপূর্ণ কিছু এক্সারসাইজের প্রয়োজন হয় এখানে ওয়াক্স, প্যারাফিন ওয়াক্স অ্যাপ্লাই করার প্রয়োজন হয়, এখানে আল্ট্রাসাউন্ড অ্যাপ্লাই করার, এবং কোনো কোনো ক্ষেত্রে প্রয়োজন হয় ট্রান্সকিউটিনিয়াস ইলেকট্রিক্যাল নার্ভাস স্টিমুলেশন দেওয়ার। তার পরবর্তীতে যে এক্সারসাইজগুলো করানো হয় ডিপার্টমেন্টে, সেই এক্সারসাইজগুলোর প্রাথমিক ধারণা আমি এখানে বলছি। কোনো কোনো ক্ষেত্রে অ্যাসিস্টেড অ্যাক্টিভ রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ করানো হয়, প্যাসিভ রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ করানো হয়, অ্যাক্টিভ রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ করানো হয়, স্ট্রেচিং করানো হয়, স্ট্রেনথেনিং করানো হয়, এবং কোনো কোনো ক্ষেত্রে প্রয়োজন হলে মোবিলাইজেশনও করার প্রয়োজন হয়ে থাকে। আর আমরা এই আলোচনার শেষ প্রান্তে এসে বলবো, জানি না কেমন লাগছে আপনাদের এই আলোচনা। আমরা ফ্র্যাকচার নিয়ে পূর্ববর্তী আরও কিছু ভিডিওতে আলোচনা করেছি, ক্লাভিকল ফ্র্যাকচার নিয়ে আমরা আলোচনা করেছি, আমরা রিস্ট ফ্র্যাকচার নিয়ে আলোচনা করেছি, যে ভিডিওগুলোর লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, অবশ্যই মনে চাইলে দেখে নিতে পারেন। আর যারা আজকের এই ভিডিওতে নতুন, যারা এই চ্যানেলে নতুন, তাদের বলছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা পুরাতন তারা ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করবেন। চলুন আলোচনা করি আমরা এই প্লাস্টার কাস্ট ওপেন করার পরবর্তীতে বাসায় যে স্পেশাল কিছু এক্সারসাইজ করতে পারি, যার মাধ্যমে আমরা আমাদের হাতকে নিজেই অনেকখানি সফট করতে পারবো, আমরা ব্যবহার উপযোগী করতে পারবো, সেই বিশেষ 5টি এক্সারসাইজ নিয়ে আমি এখানে কথা বলছি এবং এক্সারসাইজগুলো দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। এটি ভালো করে লক্ষ্য করে সেই অনুযায়ী প্র্যাকটিস করতে থাকুন, ইনশাআল্লাহ আপনার হাত অবশ্যই ব্যবহার উপযোগী হয়ে যাবে।
যারা এই ভিডিওতে এক্সারসাইজগুলো দেখলেন তারা খুব ভালো করে ভিডিওগুলো লক্ষ্য করে সেই অনুযায়ী প্র্যাকটিস করার চেষ্টা করুন। তবু আমার এই আলোচনার শেষ প্রান্তে এসে বলছি, ফিজিওথেরাপি বা এক্সারসাইজ অবশ্যই একটি প্রফেশনাল বিষয়, আর এটি ইউটিউব থেকে দেখে আমরা আমাদের চিকিৎসা হিসাবে গ্রহণ করতে পারি না। উচিত আমাদের অবশ্যই কোনো প্রফেশনালের শরণাপন্ন হয়ে তার দেয়া ডিজাইন বা তার সাথে এই এক্সারসাইজগুলো নিয়ে আলোচনা সাপেক্ষে আমরা এগুলো প্র্যাকটিস করতে পারি এবং আমাদের নিজেদের হাত আমরা দ্রুতই সফট করে আবার কর্মক্ষম করে তুলতে পারি। সবাই ভালো থাকুন, সঠিক ফিজিওথেরাপি সেবা নিন এবং জীবনের গতিময়তা বজায় রাখুন। আমাদের প্রত্যেক সাপ্তাহিক আয়োজন প্রকাশ পেয়ে থাকে প্রত্যেক শুক্রবার সকাল 8টায় আমাদের এই চ্যানেল @থেরাপির ডক্টর চ্যানেলে, এবং আমরা আলোচনা করে থাকি ফিজিওথেরাপি রিলেটেড বিভিন্ন রোগ এবং তার সমাধান নিয়ে। আপনি নিজে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আপনার পরিবার ও বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মাঝে এই চ্যানেলটি শেয়ার করুন। তারাও আমাদের এই গুরুত্বপূর্ণ আয়োজনগুলো দেখে উপকৃত হতে পারবে। সেই কামনায় আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।